নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আপনারা সকলেই জানেন যে বেদজ্ঞান আয়ুর্বেদ যে কোনো রোগকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে, অর্থাৎ নির্মূল করে ফেলে। এবং যে এই বিষয় অর্থাৎ এই যে বেদজ্ঞান আয়ুর্বেদ নিয়ে যত বলবো হয়তো ততই কম বলা হবে, তার কারণ আপনারা প্রতিনিয়ত ফোন করে আমাদের কিন্তু এই রিভিউটাই দেন এবং যতটা উপকৃত হয়েছেন সেটাও কিন্তু আপনারা শেয়ার করেন। তবুও বলতেই হবে, তার কারণ যে এই যে প্রতিটা এপিসোডে যে এত ভালো ভালো বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং এত জানতে পারি, সেরকমই একটি বিষয় নিয়ে কিন্তু আজকেও আলোচনা হবে। অনুষ্ঠানে ঢুকবো, কি বিষয় সেটাও জানাবো। তার আগে ছোট্ট একটা মেসেজ দিয়ে রাখবো যে এই অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের একটি অনুষ্ঠান হয়ে উঠেছে ইতিমধ্যেই, সব সময় যাতে এই অনুষ্ঠান দেখতে পারেন, হয়ে যাওয়ার পরেও দেখতে পারেন, তার জন্য কি করতে হবে? হাতে ফোন রয়েছে, সেখানে ইউটিউব রয়েছে, না থাকলে ইনস্টল করে নিন এবং ইউটিউবে গিয়ে দেখুন সার্চ অপশন রয়েছে, সেখানে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস। সবসময় দেখতে পাচ্ছেন যে এখন লাইভ স্ট্রিমিং চলছে এই মুহূর্তে, এবং পরবর্তীকালেও যখন এই অনুষ্ঠানটা আপনারা চাইবেন যে সার্চ করে দেখি কি বলেছেন ডক্টর, তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবারে আপনাদের বিষয়টা আজকে জানাবো যে কি বিষয় নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। রিউমাটয়েড আর্থ্রাইটিস। জানিয়ে রাখবো, আর্থ্রাইটিস নিয়ে তো বিভিন্ন এপিসোড আমাদের এখানে হয়েছে, তবে এই যে বিষয়টি আজকে বেছে নেওয়া হয়েছে কেন তা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ এরকম বেশ কিছু সিমটমস আমাদের রয়েছে, হয়তো সেগুলো দেখলে সাধারণভাবেই আমরা বুঝতে পারি না। মোটামুটি আমি পড়াশুনো করে কম সময়ের মধ্যে যেটুকু বুঝলাম যে সে গায়ে ব্যথা, ক্লান্তি, বেশ কিছু বিষয় হয় এবং এটি একটি দীর্ঘমেয়াদী রোগ। তবে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা দেখলাম যে এটা যদি সঠিক সময় না সারানো যায়, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকে আর সময় নষ্ট না করে যিনি আমাদের এই বিষয়ে আরও বিস্তারিত জানাবেন, গাইড করবেন আপনাদের, ডক্টর সুলতান খান রয়েছে আমাদের সঙ্গে। ডক্টরকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার, আজকে যে বিষয়টি মোটামুটি বেছে নেওয়া হয়েছে, এই বিষয়টার ব্যাপারে আমি আগে জানবো। দেখুন, আমাদের রেগুলার প্র্যাকটিসে আমরা এইসব পেশেন্ট খুব কমনলি আমরা পাই, যারা কিন্তু অনেক জায়গায় চিকিৎসা করিয়ে বা দীর্ঘদিন এই সমস্যা থেকে এতটা কষ্ট পাচ্ছে, কেন কি তারা এটাই জানেন না যে কী ধরনের সমস্যা আলটিমেটলি হয়ে গেছে, যার জন্য কিন্তু তারা নিজেকে পুরোপুরি সুস্থ করতে পারছে না। কেন কি তারা বিভিন্ন জায়গায় রাজ্যে বাইরে গিয়ে অনেক জায়গা অনেক ভালো ভালো চিকিৎসক বলুন, বড় বড় হসপিটাল বলুন, অনেক জায়গায় গিয়েছেন, কিন্তু এই রোগ থেকে কোনোদিন তারা নিজেকে মুক্তি পাচ্ছে না বা নিজের রোগ থেকে পুরোপুরি ঠিক হতে পারছে না। কেন কি সব জায়গায় যাচ্ছে, সব জায়গায় আলটিমেটলি যে প্রসিজারগুলো আছে সমস্ত প্রসিজারগুলো ওরা ফলো করছে, কিন্তু পুরোপুরি যেই একটা সলিউশন যেটা পাওয়া উচিত সেটা কিন্তু তারা পাচ্ছে না। আর আমরা এই চেম্বারে এই পেশেন্টগুলোকে দেখছি, আর এই পেশেন্টদেরকে আমরা দেখছি তারা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে খুব তাড়াতাড়ি নিজেকে পুরোপুরি সুস্থ করতে পারছে, নিজের সিমটমসগুলোকে ইমপ্রুভ করতে পারছে, নিজের রোগকে ঠিক করতে পারছে। তো সেই জন্য আমি ভেবেছি যে আমরা প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু টপিক নিয়ে, প্রত্যেক দিনই কিছু না কিছু টপিক নিয়ে আমরা, কিন্তু আমি একটু আর্থ্রাইটিস নিয়ে প্রত্যেক সপ্তাহে দুটো বা একটা আমি এপিসোড করি, কেন কি মানুষ খুব বেশি হাড় সমস্যা থেকেই আক্রান্ত রয়েছে। তো এই জন্য মানুষকে কিন্তু জানা উচিত যে কী ধরনের আর্থ্রাইটিস বা কী ধরনের ট্রিটমেন্ট তাকে করা উচিত। সেক্ষেত্রে যে বিষয় আজকে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই বিষয়টা মানে এই যে সমস্যাটা কেন হয়, এই আর্থ্রাইটিসের পেছনে কি কি কারণ রয়েছে, কোথায় কোথায় হয়, এটা একটু জানবো। দেখুন, রুমেটয়েড আর্থ্রাইটিস এটা একটা মানে অ্যাজ পার মডার্ন ভিউ এটা অটোইমিউন ডিজিজ, আর আয়ুর্বেদ এটা আমবাত বলছে, যে আম সঙ্গে বাত যখন মিলছে তখন এই রোগটা হচ্ছে। তো ন্যাচারালি দুটো জিনিস যখন আমরা যুক্ত করছি, আম আর বাত, তো আম তো আমাদের ইনডাইজেস্টেড ফুডগুলো থাকে, আমরা যে খান পান করি, যখন খাবারটা ঠিকঠাক ডাইজেস্ট হয় না, তো সেই খাবার থেকে যখন আমগুলো উৎপন্ন হয় সেটা কিন্তু বাতের সঙ্গে মিলিয়ে এই রোগগুলো আমাদের শরীরে তৈরি হয়। এবার আম এমন একটা জিনিস যাকে আমরা এন্ডোটক্সিন বলি, এতটা মানে এমন জিনিস যে তাকে ঠিক করতে গেলে বা তাকে পুরোপুরি শরীর থেকে বার করতে গেলে বা শরীরে ডাইজেস্ট করতে গেলে এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। যারা ডে 1 থেকে নিজের রোগটাকে ডায়াগনোস করতে পেরেছে বা আয়ুর্বেদে হাত ধরতে পেরেছে, তারা কিন্তু এই রুমেটয়েড আর্থ্রাইটিস থেকে খুব তাড়াতাড়ি নিজেকে রিকভার করতে পেরেছে। কেন কি যে সমস্যাটাই আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টের জিআই সিস্টেমে পুরো সে প্রবলেমটা রয়েছে। জিআই সিস্টেমটা যখন পর্যন্ত আমরা ঠিক করতে পারবো না, তাহলে রুমেটয়েড আর্থ্রাইটিস মতন একটা ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা কোনোদিনই ইমপ্রুভ করতে পারবো না। তো আয়ুর্বেদ এটা আমবার সঙ্গে কোরিলেট করছে, আর মডার্ন প্যাথি একে অটোইমিউন ডিজিজ বলে। আচ্ছা, মানে এটা কি কোনো পার্টিকুলার এজে হয় নাকি যে কোনো কারোর হতে পারে? না, আমরা দেখি রুমেটয়েড আর্থ্রাইটিস খুব কম বয়সে আক্রান্ত হয়ে যায় মানুষের, যেমন 20-25 বছর এইরকম বয়সে আমরা দেখি যে ফিমেল পেশেন্টরা বেশি আক্রান্ত থাকে রুমেটয়েড আর্থ্রাইটিস মতন রোগ থেকে, আর খুব কম বয়সে এই রোগটা চলে আসে।
কারণ পিছনে রয়েছে লাইফস্টাইল, একটা সবথেকে বড় কারণ রয়েছে। তারপর হচ্ছে আমাদের জেনেটিক কিছু কজ রয়েছে, তার জন্য দেখা যায় এই রুমেটোয়েড আর্থ্রাইটিসটা খুব তাড়াতাড়ি আক্রান্ত করে দেয়। আচ্ছা, মানে এটা কি ধীরে ধীরে আক্রান্ত হয় একজন যে রোগী, নাকি এটা একবারে, মানে কি থেকে হয়? না, দেখুন এই রোগটা প্রত্যেক রোগে একটা সিভিয়ারিটি হতে সময় লাগে। প্রত্যেক রোগে একটা স্টেজেস থাকে, যে যখন রুমেটোয়েড আর্থ্রাইটিস স্টার্ট হয় তার আগে আমাদের শরীর কিন্তু লক্ষণগুলো আমাদেরকে ম্যানিফেস্ট করে দেখিয়ে দেয় যে আমাদের ইনডাইজেশনে প্রবলেম হচ্ছে, আমাদের গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, আমাদের মুখে রুচি চলে গেছে, আমরা খিদে পাচ্ছে না, বা আমাদের পায়খানা পরিষ্কার হচ্ছে না, বা স্টুলগুলো হার্ড হয়ে গেছে, কনস্টিপেশনে প্রবলেম হয়ে গেছে। তো আমাদের শরীরগুলো এই লক্ষণগুলো দেখায়। কিন্তু অনেক সময় কি হয়, বেসিক্যালি যেটা মা বোনরা, যেটা কেন এই রোগটা সবথেকে ফিমেল পেশেন্টরা আক্রান্ত হয়, তো তারা কিন্তু নিজের কষ্টটা তাড়াতাড়ি কাউকে বলতে যায় না। তারা নিজের কষ্টকে যেভাবে হোক চেপে রাখে, একটু মানে তাকে যেভাবে হোক কিছু ওভার দি কাউন্টার মেডিসিন খেয়ে তাকে কিন্তু একটু সারানোর চেষ্টা করে। কিন্তু আলটিমেটলি যখন রোগটা অনেক বেড়ে যায় তখন গিয়ে তারা কিন্তু চেষ্টা করে যে কোনো ডক্টর কাছে গিয়ে তাকে চিকিৎসা। তো কিন্তু রুমেটোয়েড আর্থ্রাইটিসের যে লক্ষণগুলো আমরা অনেকবার বলেছি যে মাল্টিপল জয়েন্ট পেইন সঙ্গে আমাদের ইনডাইজেশনের সমস্যা, এই সমস্যাগুলো যখন আমরা দেখি আমাদেরকে প্রপার ডে 1 থেকে তার কিন্তু লাইন অফ ট্রিটমেন্ট আমাদেরকে চুজ করা উচিত, নট কি পেইন কিলার বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। একদমই, আমি আরও লক্ষণগুলো আরও বিস্তারিত জানবো, মূল কি লক্ষণ রয়েছে যেগুলো দেখলেই বুঝতে পারবো বা যে কোনো ব্যক্তি বুঝতে পারবে সেগুলো জানবো। তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি কলকাতা থেকে বলছি। আমার নাম হচ্ছে সুবি। তো সুলতান স্যার, আমার মায়ের প্রচুর পরিমাণে হাঁটুর ব্যথা রয়েছে এবং এই হাঁটুর ব্যথাটা 2-3 মাস ধরে হচ্ছে। উনি ওষুধ ইউজ করছেন, মেডিসিন পাচ্ছ করছেন, কিন্তু এটা ওনার কোনো মতেই কমছে না। তো আমার আপনাকে খুবই ভালো লাগে সুলতান স্যার, ওই জন্য আমি ফোনটা করলাম। তো ওনার এই সমস্যাটা কেন হচ্ছে বা এটার জন্য ওনাকে মাকে কি ইউজ করতে বলবো যদি একটু বলে দেন প্লিজ। বয়স কত বললেন? আমার মায়ের বয়স হচ্ছে স্যার ওই 51। মায়ের বয়স হচ্ছে 51? হ্যাঁ, 51 ইয়ার। আচ্ছা, 3 মাস থেকে সমস্যায় রয়েছেন উনি? হ্যাঁ, ওই 3-4 মাস ধরে হলো সমস্যাটা হচ্ছে ওনার। হাঁটু ফুলা রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ব্যথা রয়েছে হাঁটুতে? হ্যাঁ, ব্যথা হয়েছে, মায়ের ব্যথাটা প্রায়ই হয়, মা আমাকে প্রায়ই বলে যে এরকম ব্যথা করছে, এবং আমি কিছু ওষুধ দিই তারপর মায়ের সেটা কমে না। আপনি ওষুধ দেন? হ্যাঁ, ওষুধ দিয়ে বলতে স্যার মানে ব্যথা ওষুধ কিছু দিয়ে দিই, কিন্তু তা সত্ত্বেও ওনার ওটা কমে না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, প্রত্যেক রোগে আমি যেটা একটু আগে বলছিলাম সিভিরিটি হয়। আর আপনার মায়ের বয়স আপনি বলছেন 51 ইয়ার্স, হাঁটু ফোলা আছে, হাঁটু ব্যথা আছে, ব্যথা ওষুধ খেয়েও কিন্তু ব্যথা কমছে না, এর মানে সমস্যাটা একটু অ্যাডভান্স হয়ে গেছে। আমি জানি না আপনি এক্স রে রিপোর্ট করিয়েছেন কি না, আর আপনি আপনার মাকে ব্যথা ওষুধ দিচ্ছেন, এটা কিন্তু আপনি সবথেকে বড় ভুল কাজ করছেন, যেটা আপনাকে করা উচিত নয়। কেন কি আপনি অ্যালোপ্যাথি ডক্টর কাছে গেলেও ওনারাও কিন্তু একটা বয়সের পর ব্যথা ওষুধ কিন্তু ওনারা প্রেসক্রাইব করেন না। ওনারা জানেন যে একটা বয়সের পর যখনই এই ব্যথা ওষুধ ওনারা খাবেন তার আলটিমেটলি অর্গানসগুলো কিন্তু ড্যামেজ হবে, তার কমপ্লিকেশনগুলো বা সাইড ইফেক্টগুলো চলে আসবে। তো সেই জন্য আমি আপনাকে একটাই কথা বলবো, আপনি কলকাতা থেকে বলছেন, কলকাতা আমার 2টো চেম্বার রয়েছে, যাদবপুর, দমদমে আমার চেম্বার রয়েছে। আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আমাদের যে হার্বাল মেডিসিনগুলো রয়েছে, পঞ্চকর্ম থেরাপি রয়েছে, তার মারফতে আপনার মা খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবে। আর আপনি বলছেন 3 মাসের সমস্যা, তো সময়ও বেশি লাগবে না। তো দেখুন, হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে সেখানে ফোন করে একবার যোগাযোগ করার চেষ্টা করুন। একদমই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমি তবু একবার নাম্বারগুলো আপনাদের জানিয়ে দিই। হেল্পলাইন নম্বর রয়েছে 9073641643, এই গেল একটা নম্বর, এবং আরেকটা 9831068089, এবং অবশ্যই হেল্পলাইন নম্বর যাচ্ছে এখানে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন, অবশ্যই সমাধান পাবেন। এবং যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, মূল কারণ মানে মূল লক্ষণ হিসেবে কোনগুলোকে বলা যেতে পারে এই রোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে? এই লক্ষণ বলতে গেলে আপনার মাল্টিপল জয়েন্ট পেন, আচ্ছা, মানে প্রত্যেক গিটে আমার পেশেন্টের ব্যথা হবে, কিন্তু ব্যথাগুলো স্টার্ট হবে স্মল জয়েন্টস থেকে, মানে হাতে আঙুল থেকে, রিস্ট থেকে, এলবো থেকে ব্যথাগুলো স্টার্ট হবে, তারপর আস্তে আস্তে বিগ জয়েন্টস দিকে যাবে, মানে হাঁটু হবে বা কোমর হবে বা ঘাড় হবে, এই সব জায়গায় ব্যথা আস্তে আস্তে রেডিয়েট করবে।
তার সঙ্গে হালকা একটা টেম্পারেচার, মানে পেশেন্ট ভাববে আস্তে আস্তে ওনার ফিল হবে যে ভিতরে একটা জ্বর, সবসময় একটা ফিল করবেন ওই জ্বরের মতন। তার সঙ্গে ইনডাইজেশন, হাইপার অ্যাসিডিটি, স্টুল ক্লিয়ার হচ্ছে না, বা কনস্টিপেশন, বা লস অফ অ্যাপেটাইট, যেটা খিদে পাচ্ছে না পেশেন্ট, শরীর দুর্বল, এই লক্ষণগুলোর সঙ্গে প্যারালালি পেশেন্ট ফেস করবে। কিন্তু মাল্টিপল জয়েন্ট আর টেম্পারেচারটা ইম্পর্ট্যান্ট রয়েছে। তার সঙ্গে স্টিফনেস মানে জড়তা ভাব। পেশেন্ট ঘুম থেকে উঠবে কিন্তু তাড়াতাড়ি মানে উঠেই কিন্তু ঝট করে বেড থেকে নামতে পারবে না, বা বিছানা থেকে উঠতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। তাকে একটু বডি একটু ফ্রি করতে হবে, তারপর গিয়ে সে অন্য কোনো কাজে ইনভলভ হতে পারবে। আর একবার যখন কাজে ইনভলভ হয়ে যাবে তার বডি কিন্তু আবার নর্মাল হয়ে যাবে। কিন্তু স্টার্টিংয়ে তার কিন্তু স্টিফনেস, জড়তা ভাবটা কিন্তু থাকবে। তো এই লক্ষণ দেখার পরে ইমিডিয়েটলি পেশেন্টকে কিন্তু ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। আর যখন আপনি কনসাল্ট করবেন তখন তারপর আমাদের যে কিছু ইনভেস্টিগেশন রয়েছে, আর ফ্যাক্টর, অ্যান্টিসিসিবি, হিমোগ্লোবিন, এটা আমাদেরকে চেক করে নিতে হয়। কেন আর ফ্যাক্টর আমাদেরকে চেক করতে হবে এই জন্য যে আপনার শরীরে কতটা আর ফ্যাক্টর বেড়ে আছে। আর আফটার ট্রিটমেন্ট আপনি কিন্তু সেই আর ফ্যাক্টরটা আমরা আবার চেক করব যে কতটা কমেছে বা নর্মালি এসেছে। এটাই হচ্ছে ট্রান্সপারেন্সি, যেটা কিন্তু প্রত্যেক পেশেন্টকে কিন্তু ফলো করতে হবে। আচ্ছা, মানে এই সমস্যাটা কি ক্রনিক সমস্যা হিসেবে ধরা যেতে পারে? আর ক্রনিক হয়ে যায়, আচ্ছা, কেন কি পেশেন্ট ট্রিটমেন্ট করাচ্ছে, পেশেন্ট ওষুধ খাচ্ছে, কিন্তু যখন কোনো আলটিমেটলি যখন সলিউশন পায় না বা রিলিফ পায় না, তো দেখা যায় যে আস্তে আস্তে রোগটা ক্রনিক স্টেজে চলে গেছে। মানে যে প্রবলেমটা স্টার্ট হয়েছিল পেশেন্টের 2-3 মাস বা 6 মাস বা বছরখান ছিল, সেই পেশেন্টটা কিন্তু সেই ব্যথা ওষুধে কিছুটা রিলিফের জন্য আলটিমেটলি তার পিছনে সে 10 বছর কাটিয়ে দিল, আর সেই ক্রনিক পেশেন্ট হয়ে গেল। ক্রনিক হয়ে যাওয়া মানে তার রুমেটা আর্থ্রাইটিস পর্যন্ত সে থাকবে না, তার সঙ্গে কিন্তু অন্য অন্য রোগও কিন্তু শরীরে চলে আসবে। যেমন রুমেটা আর্থ্রাইটিস সঙ্গে অস্টিওআর্থ্রাইটিস চলে আসবে, রুমেটা আর্থ্রাইটিস সঙ্গে শরীরে হিমোগ্লোবিন, রক্ত কমে যাবে, অ্যানিমিয়ার সমস্যা হতে পারে, তার সঙ্গে লাংসে বা হার্টের সমস্যা চলে আসতে পারে, চোখের সমস্যা চলে আসতে পারে। কেন রুমেটা আর্থ্রাইটিস এমন একটা রোগ যে কিন্তু অন্য অন্য রোগকে কিন্তু শরীরে টেনে নিয়ে আসে। আচ্ছা, আমি এটার ব্যাপারে একটু জানবো যে রিউমেটয়েড আর্থ্রাইটিস আর অস্টিওআর্থ্রাইটিস, তার মধ্যে পার্থক্যটা কি? দেখুন, রুমেটা আর্থ্রাইটিস যেটা রয়েছে আমরা দেখি বেসিক্যালি গোটা শরীরেই আমাদের হচ্ছে, প্রত্যেক জয়েন্টসেই ওই প্রবলেমটা হচ্ছে। আর অস্টিওআর্থ্রাইটিস আমরা দেখি যে ওয়েট বেরিং জয়েন্টসগুলো আছে সেখানে হয়, যেটা হাঁটু হতে পারে, কোমর আমার হতে পারে, আমাদের ঘাড় হতে পারে। মানে অস্টিওআর্থ্রাইটিস মানে ডিজেনারেশন, যেখানে হাড়গুলো ক্ষয় হচ্ছে। আর রুমেটা আর্থ্রাইটিস হচ্ছে আমবাত, মানে আমের সঙ্গে মিলে এই সমস্যাটা আমাদের শরীরে হচ্ছে। আর সন্ধিবাত, যেটা হচ্ছে লোকালাইজ একটা জয়েন্টসে আমাদের এই প্রবলেমটা হচ্ছে। তো অস্টিওআর্থ্রাইটিস বিগ জয়েন্টসে হয়, রুমেটা আর্থ্রাইটিস স্মল জয়েন্টস হয়, তফাৎ এটাই রয়েছে। আচ্ছা, মানে এটা কি বংশগতভাবেও আসা যায়, মানে হয় এটা? হ্যাঁ, জেনেটিক হতে পারে। আপনার ফ্যামিলিতে কারো রুমেটা আর্থ্রাইটিস রান করছে, আপনারও কিন্তু হতে পারে। সবথেকে এই জন্য আমরা বলি যে কোনো রোগকে আপনি যখন ট্রিটমেন্ট নিতে যাচ্ছেন আপনাকে কিন্তু এডুকেটও হতে হবে। রোগটা যেরকম আপনি ভালো করতে চাইছেন তার সঙ্গে আপনাকে এডুকেট হতে হবে, কেন কি এই রোগটা আপনার নেক্সট জেনারেশনটা ফরওয়ার্ড না হোক, বা আপনি নেক্সট জেনারেশনকে কীভাবে আপনি গাইড করবেন এটা আপনাকেও কিন্তু জানতে হবে। কেন আপনি যখন জানতে পারবেন আপনি আপনার নেক্সট জেনারেশনকে কিন্তু গাইড করবেন। যে রোগটা আপনার ওনার 20 বছরে হওয়া উচিত সেটা দেখবেন আপনি 30 বা 35 বছরে গিয়ে হবে। আচ্ছা, মানে এই রোগটাতে তাহলে গায়ে ব্যথা বা এই যে ফোলা, এই সমস্ত বিষয়গুলো কি দেখা যায় তাহলে? হ্যাঁ, ইনফ্লামেশন, যেখানে পেইন থাকবে সেখানে ইনফ্লামেশন থাকবে। কিন্তু এই সমস্ত বিষয়গুলো বা জ্বর, এই যে ছোটখাটো বিষয়গুলোকে তো খুব একটা আমরা গুরুত্ব দিতে চাই না। তাহলে মানে সেটা কি রূপ ধারণ করলে আমাদের মনে হবে যে না, এখন আর বসে থেকে লাভ নেই, এখন ডক্টরের কাছে যাওয়া উচিত বা কিছু ট্রিটমেন্ট নেওয়া উচিত? দেখুন, এইটা তো মানে এই কথাটা কিন্তু একদমই ঠিক নয়। আপনি যখন প্রথম দিনই আপনার শরীরের সমস্যা হচ্ছে আপনাকে ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। আপনি বাড়িতে বসে এক্সপেরিমেন্ট করতে পারেন না, আপনি ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারেন না। কেন অনেক সময় আমরা ভাবি গ্যাস হয়েছে আর মানুষ হার্ট অ্যাটাক থেকে মারা যায়। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, মানে মানুষ হার্ট এক্স্যাক্টলি ও ভাবছে যে না আমার মানে গ্যাসের সমস্যা হয়েছে, আমাকে একটা অ্যান্টাসিড দিয়ে দিন বা আমাকে ইনো দিয়ে দিন বা আমাকে কিছু দিয়ে দিন, আমি খেয়ে আমার রিলিফ হয়ে যাবে। কিন্তু সে জানি না তার কিন্তু হার্টে পেন হচ্ছে বা হার্ট অ্যাটাক হয়েছে, তাকে ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাওয়া উচিত। তো সেই জন্য আপনি যে কোনো মানে আপনি তো বুঝতে পারবেন না, আপনি তো একটা লেম্যান, আপনার সমস্যা দেখে আপনি ইমিডিয়েটলি যখন ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, ডক্টরই কিন্তু আপনার সমস্যাটাকে ফাইনালাইজ করবে, ডায়াগনোজ করবে যে হ্যাঁ এটা ক্রিটিক্যাল সিচুয়েশন না এটা নর্মালি আপনাকে কিছুদিন মেডিসিন খেয়ে আপনি নিজেকে রিকভার করতে পারবেন। মানে আমার এবারে যেটা জানার ইচ্ছে যে আমাদের জীবনযাত্রায় কি কি ভুল মানে যার জন্য এই রোগটা আরো ঝুঁকি বাড়ায় ভবিষ্যতের জন্য?
এটা খুবই ভালো কথা আপনি বললেন, কেন কি রুমেটা আর্থ্রাইটিস পেশেন্ট বা যেরাই বাতের পেশেন্ট রয়েছে তাদেরকে একটা জিনিস তারা নিজেই লক্ষণই দেখতে পারে যে তাদের কিন্তু জিআই সিস্টেমে প্রবলেম হয়। জিআই সিস্টেম মানে তার খিদে ঠিকঠাক হচ্ছে না, তার মুখে রুচি নেই, তার ইনডাইজেশনের সমস্যা হচ্ছে, তার পেট পরিষ্কার হচ্ছে। তো তাদেরকে কিন্তু বেসিক হিসাবে কিন্তু বাড়ি থেকে সেই সমস্যার উপর কিন্তু কাজ করতে আরম্ভ করে দিতে হবে। যেমন খাওয়া দাওয়াটা খুবই লাইট খাওয়া দাওয়া, যে খাওয়াটা আপনি ইজিলি ডাইজেস্ট করতে পারেন। আর এমন খাওয়া দাওয়া আপনাকে দরকার যেখানে কিন্তু আপনাকে মানে ডাইজেস্ট করতে সমস্যা না হোক। অ্যান্ড সেকেন্ড হচ্ছে পেট পরিষ্কার করে যেন আমরা তো অনেক কিছু বলি, এখান থেকে ত্রিফলা বলি, ক্যাস্টর অয়েল আমরা বলি, যেটা কিন্তু প্রত্যেক ব্যথা পেশেন্ট যারাই রয়েছে, সে কোমরে ব্যথা হোক, ঘাড়ে ব্যথা হোক, হাঁটু ব্যথা হোক বা রুমেটা আর্থ্রাইটিস মতন রোগ হোক, কেন কি আপনার শরীরে বাত যখন কমবে আপনার শরীরে ব্যথা কমে যাবে। এটা হচ্ছে একটা মূল একদম মন্ত্র রয়েছে, যেখানে কিন্তু যাদের পেটে সমস্যা রয়েছে তাদের কিন্তু শরীরে ব্যথা খুব প্রচুর বেড়ে যায়। তারা কিন্তু উপভোগ করে যে আজকে পায়খানা পরিষ্কার হয়নি, তার জন্য প্রচুর শরীরে ব্যথা রয়েছে। তো তাদেরকে এটাই করতে হবে, রেগুলারলি ক্যাস্টর অয়েল নিচ্ছেন সকালবেলা 20 ml, আপনি সকালবেলা খালি পেটে রেগুলারলি আপনি উষ্ণ গরম জলে আপনি 20 ml করে আপনি ক্যাস্টর অয়েল নিন, দেখবেন আপনার পেট পরিষ্কার হবে, শরীরে ব্যথা যন্ত্রণা এমনি কমে যাবে। আর যারা কিন্তু ত্রিফলা ইউজ করছে তারা কিন্তু রাত্রেবেলা ইউজ করতে পারেন বা খাওয়ার পর তারা ইউজ করতে পারে, সেটা ডাইজেশনও ভালো থাকবে, পেট পরিষ্কারও ভালো। তো ন্যাচুরালি যখন আপনার শরীর থেকে আমগুলো বেরিয়ে যাবে, তো ব্যথা যন্ত্রণা, স্টিফনেস, ইনফ্লামেশন এই জিনিসগুলো এমনি চলে যাবে। একে শরীরে ব্যথা কমানোর জন্য আপনাকে স্পেসিফিক কোনো ব্যথা ওষুধ খেতে হবে এমন কিছু বড় ব্যাপার নেই। আপনি জাস্ট আপনার সিস্টেমটাকে ঠিক করার চেষ্টা করুন, আপনার সিস্টেম ভালো থাকবে। কেন আমার সিস্টেম ভালো আছে এই জন্য আমার শরীরে কোনো ব্যথা যন্ত্রণা নেই, আমার শরীরে কোনো সোয়েলিং নেই, আমার শরীরে কোনো স্টিফনেস নেই, আমার জিআই সিস্টেম সুন্দরভাবে কাজ করছে, আমি সময়তে খিদে পাচ্ছি, আমার সে খাওয়াটা হজম হচ্ছে, সকালবেলা আমার পেট পরিষ্কার হচ্ছে। তো এইটাই কিন্তু নর্মাল মানুষের কিন্তু সিস্টেমটা ঠিকঠাক থাকা উচিত, না হলে আলটিমেটলি এই সিস্টেমটাই যখন ডিস্টার্ব হয় তখন আমাদের শরীরে রোগ, ব্যথা, যন্ত্রণা সমস্ত সমস্যা চলে আসে। একদমই তাই। আরও জানবো, অনেক প্রশ্ন রয়েছে, তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যাঁ বলেন, চেম্বার থেকে ফোন আছে? হ্যালো চেম্বারে যাবো, চেম্বারে। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি বালুঘাট থেকে বলছি। বালুরঘাট থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলেন। আপনি কি বালুরঘাট থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বালুঘাট থেকে আপনার বলছি। নাম আর বয়সটা বলুন। আমার বয়স 60। 60? হুম। আচ্ছা, আপনার নাম? আমার নাম জগন্নাথ কুন্ডু। আচ্ছা, কি সমস্যা, কি জানতে ফোন করেছেন বলুন? আমার ডক্টর ক্যানাডিয়ান কত করে আপনি এই পেজ। বোঝা গেল না, আরেকবার বলুন। আপনি টিভির থেকে একটু দূরে সরে এসে কথা বলুন। আমার একটু করে মানে ডক্টর ক্যানাডিয়ান। বোঝা গেল না ডক্টর, বুঝতে পারছেন না। আপনি যদি একটু জায়গাটা পরিবর্তন করে কথা বলেন খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, মানে ওই আমার মানে ডক্টর ক্যানাডিয়ান তো ওই জন্য বলছি। কোথায় কোথায়? ডক্টর মানে হাঁটু ডক্টর। হাঁটুর রগে ব্যথা? ব্যথা মানে ডক্টর ক্যানাডিয়ান ব্যথাও আছে। আচ্ছা, হাঁটু লক হয়ে যাচ্ছে বললেন? লক হয়ে যায়, লক। মানে একটু ব্যথা নেই, ব্যথা নেই। আচ্ছা, কতদিন থেকে প্রবলেমটা হচ্ছে? মোটামুটি 4-5 মাস হলো। 5-6 মাস। কোনো এক্সরে রিপোর্ট করিয়েছেন আপনি? জেলাতে এক্সরে করতে হ্যাঁ, কমে গেছে। আমি মনে করছি যে এবার আমি আয়ুর্বেদিকের মধ্যে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, সঙ্গে থাকুন। আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করাতে চাইছেন না? দেখুন হলুদ বক্সে আমাদের নম্বরগুলো যাচ্ছে, দুটো নম্বরগুলো আমাদের যাচ্ছে। আপনি বালুঘাট থেকে বলছেন, আমাদের কোচবিহার, শিলিগুড়ি, মালদা, বহরমপুর সমস্ত জায়গায় চেম্বার রয়েছে। কোথাও আপনার সুবিধা হবে সেটা আপনাকে হেল্পলাইন নাম্বার আপনাকে গাইড করে দেবে, একটু আপনি ফোন করুন, ওরা আপনাকে গাইড করে দেবে। আমি তবুও একবার জানিয়ে দেবো নাম্বারটা 9073641643, এই একটা নম্বর। আরেকটা নম্বর হচ্ছে 9831068089। এবং যদি ভালো মতো শুনতে না পারেন তাহলে বলে রাখবো, এই যে হেল্পলাইন নম্বর যাচ্ছে ঠিক আমার হাতের নিচে দেখুন ইয়েলো বক্সে, এই নাম্বারগুলোতে ফোন করুন, অবশ্যই পাবেন সমাধান। এবারে যে বিষয়ে আমি আসবো, চিকিৎসা নিয়ে আলোচনা করব, তার আগে একটা প্রশ্ন রয়েছে। এই যে আমাদের যে সমস্যা, যেটা আপনি বললেন যে অবশ্যই এগুলোকে এই যে আমরা গুরুত্ব দিই না, ছোটোখাটো সমস্যা, সেগুলো ভুল, অবশ্যই ভুল। অনেকেই সেই ভুল করেও থাকেন এবং সেই ভুল মানে যদি না ঠিকঠাক টাইমে ট্রিটমেন্ট হয় সেক্ষেত্রে কত বড়, যেটা আমি পড়াশোনা করার সময় দেখলাম যে বড় কোনো সমস্যা হতে পারে, বড় কোনো ক্ষতি হতে পারে। সেটা কি আদৌ হয় বা হলে পরে কী কী ধরনের ক্ষতি হতে পারে? দেখুন রুমেটা আর্থ্রাইটিস যত দিন যাবে
তার ব্যথা যন্ত্রণা সিভিয়ারিটির অনেকটা বেড়ে যাবে। রুমেটয়েড আর্থ্রাইটিস যত দিন যাবে আপনার শরীরে ডিফর্মিটি আসবে, মানে হাত পা আপনার বাঁকতে আরম্ভ করবে। রুমেটয়েড আর্থ্রাইটিস যত দিন যাবে আপনার শরীরে হিমোগ্লোবিন রক্ত কমাবে। রুমেটয়েড আর্থ্রাইটিস যত দিন আপনার শরীরে থাকবে আলটিমেটলি আপনার হার্টের সমস্যা আসবে, যেটা হচ্ছে রুমেটয়েড হার্ট ডিজিজ। যত দিন যাবে স্কিনের সমস্যা আসবে, আপনার চোখের সমস্যা আসবে। তো আলটিমেটলি আমি স্টার্টিংয়েই বললাম রুমেটয়েড আর্থ্রাইটিস এমন একটা রোগ যে আপনার শরীরে অন্য অন্য রোগগুলো নিয়ে, দেখুন আর্থ্রাইটিসে অনেক ভাগ আছে। রুট আর্থ্রাইটিস সব থেকে ক্রিটিক্যাল আমি যেটা দেখি, একটা হচ্ছে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিস, তারপর হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিস। এই দুটো আর্থ্রাইটিস যেটা হচ্ছে খুব কমপ্লিকেটেড আর্থ্রাইটিস। এটা কিন্তু সাধারণভাবে আমরা অস্টিও আর্থ্রাইটিস যত তাড়াতাড়ি রিলিফ দিতে পারি, যত তাড়াতাড়ি আমরা ওভারকাম করতে পারি, গাউটি আর্থ্রাইটিসকে যত তাড়াতাড়ি আমরা ওভারকাম করতে পারি, রিলিফ দিতে পারি, রুমেটয়েড আর্থ্রাইটিস আর অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিস এই দুটোই কিন্তু আমাদের খুব টাফ চ্যালেঞ্জিং ব্যাপার। কেন কি এই রোগটা যখন একটা মানুষ 10-15 বছর নিজের কাছে খুব মানে চেষ্টা করেও নিজে ঠিক করতে পারে না, বা ব্যথা ওষুধের পরে কিন্তু সময়টা কাটিয়ে নেয়, তো 10-15 বছর যখন একটা পেশেন্ট রুমেটয়েড আর্থ্রাইটিস থেকে আক্রান্ত থাকে তার শরীরে কিন্তু মাল্টিপল সমস্যা চলে আসে। তো নট অনলি আপনার একটা রোগ, তার সঙ্গে কিন্তু অন্য অন্য সিস্টেমটাকেও আমাদেরকে ইমপ্রুভ করতে হয়। মানে এক প্রকার জীবনের শেষের দিক, একদম সব দিক থেকে খারাপ হয়ে যাওয়া। আরও জানবো, তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ বলছি, আপনি একটু টিভির থেকে দূরে সরে কথা বলবেন। আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম আর বয়সটা বলুন। হ্যালো। আচ্ছা, হ্যাঁ, নাম আর হ্যাঁ, বয়সটা বলেন। বলুন। নাম আর আমার বয়সটা। নাম সুনীল কুমার দে। আচ্ছা, আপনার বয়স? আমার স্ত্রীর বয়স 66 বছর বয়স। আচ্ছা, আপনি স্ত্রীর ব্যাপারে জানবেন তাই তো? হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন? কুচবিহার জেলায় বক্সিরহাট। আচ্ছা, বেশ। কি হ্যাঁ। সমস্যা আপনার স্ত্রীর বলুন। আর কি আপনার সুগার, প্রেশার, গ্যাস এবং সোডিয়াম কম। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি অনেক কিছু সমস্যা বললেন, সুগার, প্রেশার, গ্যাস, অনেক কিছু বললেন, আর সোডিয়ামের কথাও কিছু বলছিলেন আপনি। তো খুব ভালো হবে আপনি একবার কুচবিহার চেম্বারে আমাদের ভিজিট করুন। কিছুদিন পরেই আমাদের কুচবিহার চেম্বার রয়েছে, তো হেল্পলাইন নাম্বার ফোন করুন, তারা আপনাকে পুরো ঠিক ঠিকানা দিয়ে দেবে, টাইমিংটা বলে দেবে। কেন টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন আমরা যখন বাইরে চেম্বার করতে যাই আমাদের সময় খুবই লিমিটেড থাকে। কেন পুরনো পেশেন্ট নতুন পেশেন্ট মিলিয়ে আমাদের একটা সময় থাকে, তার সঙ্গে একটা জায়গা থেকে আবার একটা জায়গা আমাদেরকে যেতে হয়। তো একটু হেল্পলাইন নাম্বার ফোন করে ডিটেলটা জেনে নিন। একদমই দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে একদম আমার হাতের নিচে হেল্পলাইন নম্বর, ইয়েলো বক্সে, এই নাম্বার দুটোতে ফোন করুন, অবশ্যই অবশ্যই সমাধান পাবেন। এবারে একটু চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো, তার আগে জানবো যে কিভাবে রোগ নির্ণয় করা হবে, কি টেস্ট রয়েছে এই সমস্যা হলে পরে? রুমেটয়েড আর্থ্রাইটিসে আমরা যেটা করি, আরএ ফ্যাক্টর আমরা চেক করি, অ্যান্টি-সিসিপি আমরা চেক করি, তার সঙ্গে হিমোগ্লোবিন আমরা চেক করি। অনেক সময় যখন পেশেন্ট ক্রিটিক্যাল মানে অনেক দিনের পেশেন্ট হয়ে যায় তখন তার সঙ্গে ভিটামিন ডি, ক্যালসিয়াম, বা অনেক সময় আমরা ড্যাসকা স্ক্যানও করে নিই, কেন রুমেটয়েড আর্থ্রাইটিস থেকে অস্টিওপোরোসিস হওয়ারও চান্সেস থাকে। তো এই ইনভেস্টিগেশনটা করার পর আমরা দেখি যে পেশেন্টের মানে টিল ডেটে কন্ডিশন কেমন রয়েছে। আচ্ছা, এবারে অবশ্যই জানবো যে আয়ুর্বেদ কিভাবে চিকিৎসা প্রদান করবে এই সমস্ত রোগীদের, একদম শুরুর দিকের যারা রয়েছেন, শুরু হয়েছে এই রোগ বা অনেক দিন হয়ে গেছে, তখন তাদের কি করে ট্রিটমেন্ট দেবে? দেখুন, আয়ুর্বেদে রুমেটয়েড আর্থ্রাইটিস বা যে কোনো ধরনের আর্থ্রাইটিস যাকে আমরা বাতের সমস্যা বলি, এর ট্রিটমেন্ট খুবই সুন্দর রয়েছে। কেন কি আমরা সবসময় বলি আমরা রোগ নিয়ে চিকিৎসা করি, মানুষের কী ধরনের সমস্যা হয়েছে সেটা নিয়ে আমরা লক্ষণের দিকে আমরা মানে থাকে না আমাদের যে লক্ষণটা কীভাবে কমাবো, কিছু ব্যথা ওষুধ দিয়ে দিই, কিছু গ্যাসের ওষুধ, এমন না। আমরা সবসময় রোগটা নিয়ে চিন্তা করি যে রোগটা কীভাবে কমাতে হয়। কেন একটা রুমেটয়েড আর্থ্রাইটিস যখন ইমপ্রুভ হবে তার কিন্তু অন্য অন্য যে লক্ষণগুলো আছে সেটা এমনি চলে যাবে। তো ট্রিটমেন্টটাও আমাদের এরকমই হয় যে নিদান পরিবর্জন, শোধন অ্যান্ড সমান। নিদান পরিবর্জনটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে, কেন কি রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট যখন আমাদের কাছে আসেন তাদের কিন্তু প্রচুর মিসলিড লাইফ থাকে, তারা সকাল থেকে রাত পর্যন্ত তাদের কোনো সিস্টেম থাকে না, সময় থাকে না, তার জন্য কিন্তু এই সমস্যার জন্য তারা কিন্তু আর বেশি আক্রান্ত হয়ে যায় রোগে।
তো এই জিনিসগুলো যখন আমরা ঠিক করি, পেশেন্টকে সময় বলি যে কী সময় আপনার খেতে হবে, কী ধরনের আপনার খাওয়া দাওয়া করতে হবে, সেখানে পেশেন্ট কিন্তু খুব সুন্দরভাবে নিজেকে ইমপ্রুভ দেখতে পারে। তার পাশে আমাদের যে ওষুধগুলো রয়েছে আর পঞ্চকর্ম থেরাপি, কেন কি দীর্ঘদিন যাদের রুমেটয়েড আর্থ্রাইটিস থাকে তার শরীরে কিন্তু টক্সিন প্রচুর অ্যাকুমুলেট হয়ে যায়, তাকে কিন্তু ডিটক্সিফিকেশন দরকার পড়ে, নারিশমেন্ট দরকার পড়ে, অ্যান্ড তার সঙ্গে আমাদের মেডিসিনগুলো রয়েছে যে মেডিসিনগুলো ইনস্ট্যান্ট তাড়াতাড়ি পেশেন্টদের এই সমস্যাগুলো রুমেটয়েড আর্থ্রাইটিসটা কমাতে হেল্পফুল কাজ করে। আচ্ছা, আর এই ক্ষেত্রে কি পঞ্চকর্ম থেরাপি যেটা রয়েছে সেটাও কি কাজে লাগে কোনো এক ক্ষেত্রে? শিওর একদম। যারা কিন্তু ক্রিটিক্যাল কন্ডিশন মানে আমরা দেখেছি ক্রিটিক্যাল পেশেন্ট যাদেরকে কিন্তু পেশেন্টকে বাড়িলার লোক ধরে নিয়ে আসে। আচ্ছা, তারা কিন্তু মানে ডান্ডা নিয়ে লাঠি নিয়ে এজেড পারসনরা? এজেড না, 40-45 বছর বয়স। আচ্ছা, এজেড না, কেন কি আপনার একটা মানুষের যখন 20 বছরের রুমেটয়েড আর্থ্রাইটিস হয়ে যাবে, সে যখন 10 বছর আক্রান্ত থাকবে না, তার আলটিমেটলি শরীর ডিফর্মিটি চলে মানে এই আসবে। পরিস্থিতি চলে আসবে লাঠি নিয়ে হাঁটা। এক্স্যাক্টলি 40 বছর এমন কন্ডিশন হয়ে যাবে, সেই 40 বছর সেই পেশেন্টটাকে দেখে আপনার মনে হবে যে মনে হচ্ছে এনার বয়স 80 বছর হয়ে গেছে। আচ্ছা, মানে রোগটা এতটা ওনাকে শেষ করে ফেলেছে। তো আলটিমেটলি সেই পেশেন্টটাকে আমাদেরকে ডিটক্সিফিকেশন করতে হয় তাড়াতাড়ি রেজাল্টের জন্য। যখন ডিটক্সিফিকেশন করতে পারি, পেশেন্ট শরীরটা যখন পরিষ্কার হয়ে যায়, শরীর থেকে যেগুলো বেরিয়ে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু ওষুধগুলো কাজ করতে আরম্ভ করে দেয়। আচ্ছা, মানে সেই ধরনের পেশেন্টও আবার আগের মতো সেই পরিস্থিতিতে মানে নর্মাল জীবনযাপনে ফিরে আসতে পারবে? শিওর আমাদের দেখুন আয়ুর্বেদে যখন আপনি ডিপেন্ড করছে আপনি কোন স্টেজে রয়েছেন, আপনি প্রাইমারি স্টেজে রয়েছেন, মিডল স্টেজে রয়েছেন না অ্যাডভান্স স্টেজে রয়েছেন। আর আপনি যখন প্রাইমারি স্টেজে আপনি আসছেন, তো আলটিমেটলি আপনার লাইন অফ ট্রিটমেন্টটাও কিন্তু শর্ট হবে, কেন কি আপনার শরীরে ক্ষতিটা কম হয়েছে, টক্সিনটা কম অ্যাকুমুলেট হয়েছে। আপনি যখন অ্যাডভান্স স্টেজে আসবেন তখন আপনাকে সময়ও দিতে হবে, কেন সিস্টেমটাকে ঠিক করতে হবে। তো কোনো ম্যাজিক কিছু হবে না, আপনার সিস্টেমটাকে ঠিক করতে হবে, সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে, পঞ্চকর্ম থেরাপি করতে হবে, মেডিকেশন আমাদেরকে স্টার্ট করতে হবে। তখন কিন্তু দেখা যাবে যে 6 মাস 3 মাস 6 মাস দেখতে দেখতে পেশেন্ট সুন্দরভাবে ইমপ্রুভ করে গেছে। আচ্ছা, যারা অলরেডি পেশেন্ট রয়েছে বা যারা পেশেন্ট নয়, সেক্ষেত্রে খাবার দাবারের পরিবর্তনটা কি প্রয়োজন, অর্থাৎ কি তাদের কি ডায়েট ফলো করা উচিত? দেখুন, যারা রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট রয়েছে তাদের তো অলরেডি ইনডাইজেশনের সমস্যা থাকে, তাদের কিন্তু ডাইজেশনটা প্রপার হয় না। তো ন্যাচুরালি তাদেরকে কিন্তু হালকা খাওয়া উচিত। কেন হালকা খাওয়ার মানে এটাই রয়েছে যে আপনি যখন পাতলা খাবার খাবেন শরীরটা ইজিলি ডাইজেস্ট করতে পারবে। সেকেন্ড হচ্ছে সময়তে খাওয়া দাওয়া করা উচিত। থার্ড হচ্ছে যোগা প্রাণায়াম আপনাকে করতে হবে। অ্যান্ড ফোর্থ হচ্ছে আর্লি মর্নিং উঠে আপনাকে সূর্য আলো নেওয়া উচিত। কেন এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে এই রোগ থেকে বাঁচাবে, প্লাস আপনার রোগটাকে আপনাকে ওভারকাম করতে আপনার হেল্পফুল কাজ করবে। কারণ আপনার একটা শরীরে রুমেটয়েড আর্থ্রাইটিস অলরেডি হয়ে গেছে, আর সেখানে কিন্তু আপনি নিজের মতন খানপান করছেন, নিজের মতন লাইফস্টাইল লিড করছেন, তো রোগটাকে কিন্তু আপনি আর বেশি বাড়িয়ে দিচ্ছেন। মানে রোগকে আপনি খোরাক দিচ্ছেন, শরীরকে কিছু দিচ্ছেন না, রোগটাকে আপনি খোরাক দিচ্ছেন কি রোগটা বেড়ে যাক। কিন্তু আমাদেরকে এমন কাজ করা উচিত যখন আমরা বাড়িতে সিস্টেমটাকে মেনে চলবো, তাহলে রোগের যে খাদ্য রয়েছে সেটা আমরা বন্ধ করলাম, তার সঙ্গে আমাদের মেডিসিন পেশেন্টকে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে দেবে। মানে যারা এজেড পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও কি একই ডায়েট ফলো করতে হবে তাদেরকেও? দেখুন, এজেড বয়স ফ্যাক্টর নেই, ফ্যাক্টর হচ্ছে রোগ, রোগের সিভিয়ারিটি কতটা রয়েছে, পেশেন্টের শরীরে কমপ্লিকেশন কী কী আছে। একটা মানুষ রুমেটয়েড আর্থ্রাইটিস, তার সঙ্গে ডায়াবেটিসও থাকতে পারে, তার সঙ্গে তার হাইপার টেনশনও থাকতে পারে। তো একটা ডায়াবেটিস পেশেন্ট তার সঙ্গে রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট রয়েছে, তো সেইভাবে তাকে কিন্তু ডায়েটটা ফলো করতে হবে। আমি চাইবো একটু সাধারণ মানুষ যারা দর্শক রয়েছেন তাদের জন্য কিছু সাজেশন দিন, যে এই ধরনের সিচুয়েশন বা এই যে সিমটমসগুলো লক্ষ্য করলে তারা যাতে ভয় না পায় বা খুব একটা যে গুরুত্ব না দেওয়ার প্রসঙ্গটা আমি খানিকক্ষণ আগেই তুললাম, সেই বিষয়টা যাতে তারা না করে এবং কিভাবে তারা নিজেদের জীবনযাপন আবারও ভালো আগের মতো। দেখুন, রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট না যে যারাই কিন্তু ব্যথা যন্ত্রণা থেকে আক্রান্ত রয়েছে, তারা কিন্তু প্রথম জিনিস লক্ষ্য করবেন তার পেটে সমস্যা রয়েছে কিনা। কেন আপনি পেটে সমস্যা দেখলেই ইমিডিয়েটলি পেটের সমস্যার উপর কিন্তু কাজ করতে হবে। এবার আপনাকে কোনো রকেট সায়েন্স লাগানো দরকার নেই, আপনার পেট কীভাবে পরিষ্কার হবে তার জন্য ক্যাস্টর অয়েল রয়েছে, ত্রিফলা রয়েছে, সেটা আপনি ইউজ করুন। আর আপনার হজমে সমস্যা হচ্ছে, খিদে পাচ্ছেন না, হালকা খাওয়া খাও, হালকা একদম পাতলা খাবার, হালকা খাবার, আর পেট ভরে খাবেন না, হাফ মানে 1/3 আপনি খাবেন, 1 ভাগ আপনাকে কিন্তু ফাঁকা রাখতে হবে, তাহলে ডাইজেশনটা কিন্তু প্রপার হবে। কেন ডাইজেশন যখন আপনার বাড়বে মানে ইট মিনস আপনাকে আমি অগ্নি বাড়াতে বলছি, অগ্নি যখন বাড়বে আপনার সমস্যা থেকে আপনি তাড়াতাড়ি ওভারকাম করতে পারবেন। কেন কি এই ট্রিটমেন্টটা আপনাকে কেউ বলবে না, আপনাকে সবাই ব্যথা ওষুধ দেবে, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেবে, স্টেরয়েড দেবে, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে একটা আয়ুর্বেদ ডক্টরই বলতে পারবে। একদমই তাই। আজকে সময় একদম শেষ হয়ে এসেছে, তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হলো আশা করি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমারও অনেক কিছু জানা হলো এই বিষয়ে। তাই সময় যেহেতু শেষ, সেখানেই অনুষ্ঠান শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ ডক্টর খানকেও।